নমস্কার, আমি সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। অন্যায়, অপরাধ এটা ধাঁধার থেকে কম কিছু নয়। আর যতখানি জটিল হয় অপরাধের সুতো, তার থেকে অনেক বেশি এলোমেলো হয় মানুষের ব্যক্তিত্ব আর তাদের মানসিকতা। কখনো সারা জীবন একটাই ছাদের নিচে সেই মানুষটির সঙ্গে জীবন কাটানোর পরেও অত্যন্ত জোর দিয়ে এটা বলা একেবারেই মুশকিল হয়ে পড়ে যে আমরা ওই মানুষটাকে খুব ভালো করে চিনি। আর বেশিরভাগ সময় অপরাধী বাইরের কোনো লোক নয়, আপন কোনো মানুষই হয় যে আমাদের পিঠে লুকিয়ে ছুরি মারে। আর যখন আঘাত কোনো আপন মানুষ করে তখন এই প্রশ্নটাই ওঠে যে কাকে ভরসা করা যাবে আর কার উপর নয়। মন কোথায় থাকে তোমার? দেখতে পাও না তুমি? অন্ধ নাকি? সরি দাদা, ওই দুর্দান্ত। প্রথমে ইচ্ছে করে ধাক্কা মারো, তারপর সরি বলে দাও, কি আছে? না না, কালকে একটা কাজ করো, আমাদের সবাইকে প্রাণে মেরে দিও, তারপর সরি বলে দিও, কি যায় আসে? আমি জেনে শুনে ধাক্কা দেইনি। দাদা, এক কথা কেন বারবার বলছো? আরে ও হয়তো ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও ওকে। ভুল হয়ে গেছে তো ঠিক আছে, ও তো ভুল করে ফেলেছে, তুই কি করেছিস? আমার কাপড়ের দোকানের সামনে নিজে একটা কাপড়ের দোকান খুলে ফেললি। কোনোদিন ক্ষমা করবো না তোকে। কম্পিটিশন বাড়িয়ে আমার ব্যবসার ক্ষতি করলি তুই। নিজের বড় দাদার পিঠে ছুরি বসিয়ে দিলি তুই। লজ্জা করে না তোর? বাদ দাও না। যখন আমি কথা বলবো মাঝখানে কথা বলবে না, মাথায় ঢুকলো? কি হয়েছে? এসব তোমরা কি করছো? এটা আমার বাড়ি, কোনো মাছের বাজার নয়। দুদণ্ড একটু শান্তিতে থাকতে পারবো না? দেখো বাবা, এই বাড়িতে শান্তি শুধু দু প্রকারই আসতে পারে। হয় আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ হয়ে যাক, আর না হলে আমাদের দুজনের মধ্যে কেউ একজন মরে যাক। চলো। আসুন না, ভিতরে আসুন, শাড়ি দেখে যান। এখানে ব্যাপারটা হলো শাশুড়ির জন্য শাড়ি কিনলে বৌমার জন্য শাড়ি ফ্রি। ননদ আর বৌদির মধ্যে ভালোবাসা বাড়ান, শাশুড়ি বৌমার মন খুশি হয়ে যাবে। খুব ভালো ভালো শাড়ি আছে দোকানে, খুব ভালো ডিজাইনের শাড়ি পাবেন দোকানের ভেতর। প্লিজ আসুন না দোকানে। আসুন আসুন, দেখে যান, ভিতরে আসুন। আসুন না, ভেতরে আসুন, দয়া করে ভেতরে আসুন। ভিতরে আসুন। আসুন, আগে কালেকশনগুলো দেখুন। তো দেখতে ভালো কালেকশন আছে তো? আচ্ছা হ্যাঁ চলো দেখি দেখি ভিতরে চলো। এবার তো নিতেই হবে, আজকে সব শাড়ি কিনেই বেরোতে হবে। এই দেখুন বৌদি, এই দোকানের বেস্ট সিল্ক শাড়ি। কিন্তু দাদা 2000 টাকা তো খুব বেশি দাম। দিদি, এটা দারুণ শাড়ি, আপনি একবার ট্রাই করে দেখুন। কিন্তু সামনের দোকানটায় তো একটা শাড়ির সাথে আরেকটা শাড়ি ফ্রি দিচ্ছে। তাহলে এক কাজ করুন, সামনের দোকান থেকে আপনি শাড়ি নিয়ে নিন। এখানে কোনো দরদাম হয় না, ফিক্সড প্রাইস। যান। ঠিক আছে, আপনি ঠিকভাবে কথা হ্যাঁ বলতে হ্যাঁ ঠিক পারেন আছে, না, জানি আপনার কথা ব্যবহার বলতে। খুব আপনি যান খারাপ। ওখানে। অনেক হয়েছে। আমি তোকে ভেবে চিনতে অনেক টাকা ধার দিয়েছিলাম দোকানের জন্য। সুদ ছাড়, তুই এখনো আসলটাই ফেরত দিসনি আমাকে। আমাকে আমার টাকা তোকে ফেরত দিতেই হবে। আরে কি এসবের কথা এত ভাবছিস তুই? হ্যাঁ, আরে উৎকর্ষ দাদার দোকান চলছে না ভাই। খুব কম টাকার মধ্যে আমি ওই দোকানটা কিনে নেব, আর সেই দোকানের পার্টনার করব আমি তোকে, বুঝলি? বুঝতে পারছি। দেখ, না আমার কারোর পার্টনার হওয়ার শখ আছে, না দোকান তৈরির। একদম নির্মূল ব্যবসা করি আমি। টাকা দিয়েছি, টাকাটা ফেরত দিবি। দেখ ভাই, তুই আমার কাছে অত টাকা নেই। আমি আমার টাকা ফেরত চাই আর নিয়েই ছাড়বো। দেব না তোকে, তোর যা করার তুই করে নে।
বুঝলি? কি হলো মেঘা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মা, ওই আমার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে, সেটা অশুভ তো। আমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আর আমি ওকে ফোন করেছিলাম, বলেছে যে দোকান থেকে বেরিয়ে গেছে, কিন্তু দেখো না 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো আসেনি। আমার খুব ভয় করছে, আর আমার ফোনটাও তুলছে না। চিন্তা করো না, আবার ফোন করো, ও নিশ্চয়ই ধরবে। হ্যাঁ মা। কি হলো তোমার? হে ভগবান, এরকম কেন হলো? আমার মানিক, কি হলো তোর বাবা? হাত দেবেন না আমার স্বামীর গায়ে। পূরবের পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওর হার্ট অ্যাটাক হয়েছিল। দেখুন, ওনাকে কেউ মারেননি, ওনার ন্যাচারাল ডেথ হয়েছে। ও মরেনি, মেরে ফেলা হয়েছে আমার স্বামীকে। উনি মেরে ফেলেছেন আমার স্বামীকে। মা মেঘা, আমার ছেলেকে কেউ মারেনি। আর মা, পোস্টমর্টম রিপোর্টেও এই এসছে। এগুলো সব মিথ্যে, ভুলভাল রিপোর্ট। ও একদম হেলদি ছিল, ফিট ছিল, ভালো ছিল, কোনো রকম কোনো নেশা জীবনেও করেনি। আর উনি ছাড়া ওকে আর কখনো কেউ টেনশন দেয়নি। তাহলে হার্ট অ্যাটাক ওর কি করে হতে পারে? কি করে? মা, ডাক্তার আর পুলিশ দুজনে একই কথাই বলছে। আমি সেসব বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওকে মেরে ফেলা হয়েছে। স্যার, স্যার, কি মনে হচ্ছে পুরো মার্ডার কেসটার কি এনকোয়ারি করবেন? কোন গ্রাউন্ডে করব? না কোনো প্রমাণ, না কোনো সাক্ষী। স্যার, ওনার স্ত্রী বললো যে মার্ডার হয়েছে। দেখো, এটাই তো স্বাভাবিক। পূরবের এইভাবে হঠাৎ হার্ট অ্যাটাক হওয়াতে তার স্ত্রী তো এটাই ভাববে উনি অত্যন্ত আঘাত পেয়েছেন। বুঝতে পেরেছো? ওকে স্যার। বাবা, গত 13 দিন ধরে পূরবের দোকানটা বন্ধ। যদি দোকান এরকমই বন্ধ থাকে তাহলে কিন্তু ব্যবসার খুব ক্ষতি হয়ে যাবে। যদি
তুমি বলো তাহলে আমার দোকানের সঙ্গে সঙ্গে আমি ওর দোকানটাও দেখতে পারি। ভেবে দেখো, দোকানটা চললে কিছু টাকা বাড়িতে আসবে, সবার ভালো হবে। টাকা পয়সা বাড়িতে আসবে নাকি আপনার সব পকেটে যাবে? সবেমাত্র ওর শ্রাদ্ধ শান্তি হলো, আর দেখুন ওনার সত্যিটাও সবার সামনে চলে এসেছে। এই দোকানের জন্যই মেরেছিলেন না আমার স্বামীকে? পাগল হয়ে গেলে নাকি? যা পারছো বলছো, আর কি এই মেরেছো মেরেছো বলছো? তোমাদের ছোট বৌমার মাথা খারাপ হয়ে গেছে। এক কাজ করো, একে পাগলাগারদে ভর্তি করে দাও। আচ্ছা, ওকে তো রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন, এখন আমাকেও রাস্তা থেকে সরাতে চাইছেন? মানে পুরো দোকানটাকে নিজের করে নেওয়ার প্ল্যান করছেন? তোমরা চুপ করো। মেঘা মা, পুলিশ বলেছে তো পূরবের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। আমরা আমাদের ছেলেকে হারিয়েছি, আর তুমি রোজ একই কথা বলে চলেছ। ব্যাস, অনেক হয়েছে। আজকের পরে এই পরিবারে এই কথা আর কেউ বলবে না যে পূরব খুন হয়েছিল। আর মেঘা, তুমি ওর কাছে ক্ষমা চাও। আর তুমি একটা কথা বুঝে নাও, পূরব মারা যাবার পরে ওই দোকানে মেঘার অধিকার। গ্রাহকের সঙ্গে কথা বলতে খুব ভালোই জানে, বাকি সব আমি শিখিয়ে দেবো। তোমার সারাক্ষণ মাথায় রোমান্সই আসে না? 7 পাক ঘুরে তোমাকে আমি বিয়ে করেছি, বুঝলে? আচ্ছা, এখন তোমার সঙ্গে রোম্যান্স করার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। স্যার, আজ থেকে 15 দিন আগে যেখানে সৌরভের মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকের জন্য, আজ সেই একইভাবে আরেকজনের মৃত্যু হয়েছে, একদম একই রকমের হার্ট অ্যাটাকে। স্যার, এই ঘটনা তো কোইন্সিডেন্সও হতে পারে। স্যার, কিন্তু আমরা মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর জানতে পারলাম যে ওনাদের দুজনের কোনো অসুখ ছিল না, তবুও হার্ট অ্যাটাকে মৃত্যু হলো। তার মানে তুমি বলতে চাইছো যে কোনো সিমটমস নেই অথচ লোকেদের মৃত্যু হার্ট অ্যাটাকের ফলেই হচ্ছে? হ্যাঁ। শুনে তো একটু অদ্ভুতই লাগছে। দেখো, অফিসিয়ালি আমরা কিছুই করতে পারি না, কেস বন্ধ হয়ে গেছে। বরং একটা কাজ করো, আনঅফিসিয়ালি তদন্ত জারি রাখো, যদি কোনো সূত্র পাওয়া যায়। একটাই রাস্তায় একইভাবে দুজন মানুষের মৃত্যু, এটা কি কাকতালীয় ঘটনা নাকি কোনো সাংঘাতিক ষড়যন্ত্র? এই মুহূর্তে কারো কাছেই এ কথার উত্তর নেই। পুলিশের কাছে শুধুমাত্র সন্দেহ ছিল, কোনো অকাট্য প্রমাণ ছিল না। কারণ পোস্টমর্টেমের রিপোর্ট এটাই বলছিল যে এই দুটো মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই সংঘটিত হয়েছে। আর এটা যদি চক্রান্তই হয় তাহলে এটাই প্রশ্ন ওঠে যে এই চক্রান্তের পিছনে কে আছে? দুই ব্যক্তি যাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্কই নেই, তাদেরকে হত্যা করে কোনো ব্যক্তি কি লাভ করতে পারে? এই সাংঘাতিক হত্যালীলা কি এখানেই থেমে যাবে? কে হতে চলেছে পরবর্তী ষড়যন্ত্রের নির্মম শিকার? মেঘা মা, এসো, বসো। কেন চলে গেছো তুমি এত তাড়াতাড়ি? তুমি জানো তো আমি এত কিছু সামলাতে পারবো না। তুমি সামলাতে, আমি কি করব? আমি পারবো না। বৌদি, তুমি নিজেকে সামলাও। তুমি যদি এরকম করো তাহলে কাজ করবে কিভাবে? আমরা তোমার পাশে আছি। হ্যাঁ মেঘা মা, মন দিয়ে কাজ করো। আমি জানি যে তুমি তোমার স্বামীকে হারিয়েছ, আমি আমার ছেলে। কিন্তু মা, জীবন তো থেমে থাকে না, আমাদের এগিয়ে যেতে হবে পূরবের স্মৃতি বুকে নিয়ে। আমি জানি মা, এই দোকানটা তুমি দায়িত্ব নিয়ে চালাতে পারবে, আর যেমন পূরব কাজ করত ওইভাবেই করবে। বাবা, আমি করতে পারবো না। মা, চেষ্টা করো। আমি তোমাকে বোঝাচ্ছি তো। নাও দেখো, দেখো মা, যেসব জায়গা থেকে নতুন মাল আসে তার এন্ট্রি এইখানে করতে হবে, আর যে যে মাল বিক্রি হলো সেগুলো এখানে লিখতে হবে। ব্যাস, এইটুকুই তো মাত্র। আমি এসব কিছু বুঝতে পারছি না। না মা, কোনো ব্যাপার নয়, ধীরে ধীরে সব শিখে যাবে। এটা কি অসভ্যতা? আর আপনারা কে?
আর ভেতরে কি করে এলেন? আরে সবে তো ভেতরেই এসেছি, কিছুদিনের মধ্যে এখান থেকে তোমাদের সবাইকে বাইরেও বের করব। তোমার ছেলে আমার কাছ থেকে 90 লাখ টাকা নিয়েছে ধার, এই দোকানের জন্য ধার নিয়েছে এই দোকান খোলার জন্য। টাকাটা না দিয়ে ওপরে চলে গেল। 30 দিন সময় দিচ্ছি, যদি তার মধ্যে টাকা না পাই না, তাহলে এই দোকানের সাথে সাথে তোমাদের সবাইকে এখানেই পুড়িয়ে মারবো। কি করব? পুড়িয়ে মারবো। কথাটা মাথায় রাখবে। 30 দিন। চল ভাই। পাগল হয়ে গেছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার ভালোবাসায়। নাটক করো না তুমি। তুমি এটা বলো দোকানে কেন গিয়েছিলে? আরে শোনো না, আমাদের ভালোবাসা আমাদের জায়গায়, আর ব্যবসা ব্যবসার জায়গায়। তুমি বলেছিলে বলেই তোমার দাদাকে আমি এত টাকা ধার দিয়েছিলাম তো, এটাই ভেবে যে আমাদের বিয়েতেও সাহায্য করবে। ও না সময় মতো ঠিকভাবে আমার টাকা ফেরত দিতে পারলো, বরং আমাদের বিয়ের জন্য না করে দিল। ঠিক আছে, ভালোই হয়েছে, ও খুন হয়ে গেছে। এবার আমাদের দেখা করাটা কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এক মিনিট, তুমি এটা কি করে বলতে পারো যে দাদাকে খুন করা হয়েছে? আরে বাবু, সেটা আমি বলছি না। হ্যাঁ, ওই তোমার বৌদি কাঁদতে কাঁদতে সবাইকে এটাই বলে যাচ্ছে যে তোমার বড়দাদা ছোট ভাইকে খুন করেছে, তোমার বড়দাদা ছোট ভাইকে খুন করেছে। আরে তুমি কি এখন ঝগড়াই করবে আমার সাথে? চলো, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাচ্ছি, চলো। থ্যাংক ইউ দাদা। নমস্কার, নমস্কার। হ্যাঁ নিশ্চয়ই। আসুন। যেই দোকান থেকে আপনারা শাড়ি কিনছেন না, উনি একজন খুনি। আর পরবর্তী সময়ে যদি মনোমালিন্য হয়, যদি ওনার রাগ হয়ে যায়, তাহলে আপনাদেরকে খুনও করতে পারে। আপনার কাপড় আমাদের আর চাই না, আপনি আমাদের টাকাটা ফেরত আরে দিয়ে দিন। না না, দেখুন না না, আপনারা আমরা ভুল নেব বুঝছেন না আমাকে। কাপড়। আরে না, বৌদি, না, আরে ভাই। মিথ্যে বলছেন উনি। আরে দিদি, তুমি যাও এখান থেকে, আর তোমার এই পাগলামো অন্য কোথাও গিয়ে দেখাও। সরে যাও এখান থেকে। তোমার এত সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? আমার স্বামীকে তোমার স্বামী মেরেছে। তোমার স্বামী একটা খুনি, খুনি তোমার স্বামী। যাও এখান থেকে। থামো, থামো তোমরা। হাত জোড় করছি তোমার সামনে, আর নাটক করো না। আমাদের পরিবারের মান সম্মান সবার সামনে নষ্ট করো না এভাবে। যাও এখান থেকে। খুব ভালোবাসতে না পুরবকে? আমি যদি পারতাম তোমাকেই মেরে ফেলতাম। আমি তুমি কি মারবে আমাকে? আমি তোমাকে মেরে ফেলবো। কি করছোটা কি? তুমি কি পাগল হয়ে গেছো? কি তামাশা শুরু করলে? এত বছর ধরে পরিশ্রম করে এই মার্কেটে সম্মান অর্জন করেছি, আর তোমরা সবাই সেটাকে মাটিতে মিশিয়ে দিচ্ছ। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। মুখের দিকে তাকিয়ে আছো কি? যাও নিজের দোকানে যাও। আর তোমরাও যাও, যাও এখান থেকে। আরে যাও। আর আপনারা প্লিজ যান এখান থেকে। দেখুন স্যার, এটা সেই রোডটাই যেখানে ওদের সবার মৃত্যু হয়েছে। স্যার, দুজনের কাছে রিজন ছিল ওকে মারার। ওর দাদা উৎকর্ষ আর ওর বন্ধু রতন, যার কাছ থেকে ও ধার নিয়েছিল। আর স্যার, আরেকজন ভিকটিম সুরেজ, ওর সঙ্গে বাকিদের কোনো কানেকশন নেই। মনে হচ্ছে এই কেসটাকে তুমি কিছুতেই ছাড়বে না। পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই দুজনের মৃত্যু ন্যাচারাল রিজনসের জন্যই হয়েছে। আর দুজনের একই রাস্তায় মৃত্যু হওয়া, এটা কোইন্সিডেন্স হতেই পারে। দেখো, আমরা পুলিশে যারা চাকরি করি তারা যে কোনো মৃত্যুকেই সন্দেহের দৃষ্টিতে দেখি। আমি তোমার সন্দেহের কারণটা বুঝতে পারছি, আর আশা করি যে ওই রাস্তাতে যেন তৃতীয় মৃত্যু না হয়। যদি এমনটা হয়, তাহলে আমি কথা দিচ্ছি যে এই কেস আমি রিওপেন করব। ঠিক আছে?
একদিন সময় আছে টাকা ফেরত দেওয়ার জন্য। আর যদি সময় মতো টাকা না দিতে পারো, জানো তো কি হবে? তুমি আর তোমার দোকান আর তোমার পরিবার সব বুম। কে জানে কি ভাবে ও নিজেকে। ওকে দেখে মনে হয় নাকি যে ওর বর মারা গেছে? এটা ধরো, আমার তো এখন ভয় করছে এই বাড়িতে। যদি কাল আমাকে মেরে ফেলেও, আমি ওখান থেকে চলে যাব। বাবা, উৎকর্ষ, 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 কি হয়েছে তোমার? উৎকর্ষ, ওঠো। মা, দেখুন না আপনার ছেলে কি হয়েছে। স্যার 2 মাসের মধ্যে 3টে মৃত্যু হার্ট অ্যাটাকে, আর সবকটা ঠিক একই জায়গাতে। স্যার এটাও কি আপনার কাকতালীয় মনে হচ্ছে? উৎকর্ষের ডেড বডি তার ফ্যামিলিকে যেন না দেওয়া হয়, আর ডাক্তারকে বলো যে পোস্টমর্টম উনি যেন আবার একবার করেন। কিছু তো আছে যেটা আমরা মিস করছি। ওই যে দ্বিতীয় ভিকটিম সূর্য, তার সম্বন্ধে খোঁজ নাও। আর এটাও খোঁজ করো যে পূরব আর উৎকর্ষের সঙ্গে ওর কোনো সম্বন্ধ ছিল কিনা। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নজর দেবে। ওকে স্যার। আপনার পরিবারে কারো নজর লেগেছে। এইসব কি নাটক হচ্ছে এখানে? আর সায়েন্স আর টেকনোলজির যুগে তোমরা সবাই এই ভুল ধারণার উপরে বিশ্বাস করছো। পূরব দাদা চলে যাওয়ার পর থেকে মেঘা বৌদি বারবার বলেছিল যে দাদার খুন হয়ে গেছে। আর বড়দাদার মৃত্যুর পর থেকে তো পুলিশেরও এটা মনে হচ্ছে যে কেউ এই খুনগুলো করছে। তোমরা সবাই এই নাটকটাকে বিশ্বাস করছো। তোমরা সবাই এই নাটকটাকে বিশ্বাস করছো। তুই আমার স্বামীকে মেরেছিস না? তোকে মেরেই ফেলবো আমি আজকে। দেখ তুই। তুমি আমাকে গতকাল রাতে মারার চেষ্টা করেছিলে। আবার নতুন আরেকটা নাটক শুরু। চোরের মায়ের বড় গলা। প্রথমে তুমি আমার স্বামীকে দোষারোপ করলে, তারপরে প্রাণে মেরে ফেললে। তো তোমার স্বামী আমার স্বামীকে মেরেছে, বুঝলে? তুমি এই নাটক করছো। তুমি তো আমার স্বামীকে মেরেছো। আমি কিচ্ছু করিনি। আমিও জানি এবং সবাই জানে যে আমার স্বামীকে তোমার স্বামী মেরেছে। চুপ করো, একদম চুপ করবে। আমি তোমাদের সামনে হাত জোড় করছি, তোমাদের কাছে হাত জোড় করছি, দয়া করে এই কথাটা এখানেই শেষ করো। আরে এই কথাটা তো ভাবো, পুলিশ এখন আমাদের উৎকর্ষর বডিই দেয়নি যাতে ওর অন্তিম সংস্কার করতে পারি। আর তোমরা দুজন একটু তো ভাবনা চিন্তা করো। ওদিকে আজ আমাদের ওই গুন্ডা রতনকে টাকা ফেরত দিতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি করব। আরে আরে কি হয়েছে? কি হয়েছে? আরে জল নিয়ে এসো কেউ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে কি করে হলো? আরে জল নিয়ে এসো কেউ, অ্যাম্বুলেন্সে খবর দাও। এই কি করে হলো এসব? হ্যাঁ, কি হচ্ছে কি? রোজ রাস্তায় একই ঘটনা। হ্যাঁ ডক্টর সাহেব। কি? আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। স্যার হ্যাঁ। এই ব্যাগটা পেলাম। মগনলাল অ্যান্ড সন্স, এটার ব্যাপারে কি বলবেন? স্যার, এটা অনেক পুরনো দোকান। আমরা এখান থেকে শপিং করে ফিরছিলাম। হঠাৎ করে তখন আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়, আরও মারা যায়। যাকে আমরা খুঁজছি মনে হচ্ছে
এই পরিবারের সঙ্গেই সে যুক্ত। দেখো রতন, এইটা আমার বাড়ির দলিল, তুমি এটা রেখে দাও। আমার বাড়িটা 2 কোটি টাকার। 2 কোটি? পাশের রোডে যে অলক্ষণে ঘটনা ঘটছে না, 50 লাখের জন্য অনেক দাম হয়ে যাবে তোমার বাড়ির। আর এমনিতেও এইসব রোডের প্রপার্টি এতটাই ডাউন হয়ে গেছে, আরে বোঝো এই ব্যাপারটা, এর 2 কোটি দাম হতে পারে নাকি? ঠিক আছে, তোমার ওপর বিশ্বাস করে কাগজটা আমি রেখেই দিচ্ছি, কিন্তু আমি আশা রাখছি যে যেরকম তোমার ছেলে আমাকে ঠকালো, তুমি ঠকাবে না, আর সময় মতো আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, আর এমনিতেও আঙ্কেল, এই এরিয়াতে কে কখন বেঁচে থাকবে বলাটা মুশকিল। একটার পর একটা 4টে মৃত্যু, আর প্রত্যেকটা মৃত্যুই হার্ট অ্যাটাকের কারণেই সংঘটিত হয়েছে। এটা সমাপতন নয়, চক্রান্ত। কিন্তু যখন আমরা সত্যিটা দেখতে পাই না, সেই জায়গায় ভয় আমাদের মনের মধ্যে বাসা বাঁধে। ভয় এমন একটা দানব যে আমাদের ভাবনা এবং চিন্তা করার শক্তিকে নষ্ট করে দেয়। এই কেসেও এমন কিছুই ঘটেছিল। ওই এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে পড়েছিল। মানুষ ওই রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছিল। বিভিন্ন ধরনের গুজবের জন্ম হচ্ছিল। যার যেটা মনে হচ্ছিল সে সেটাই করছিল। এই আতঙ্কের পরিস্থিতিকে কেউ যদি হারাতে পারে, তাহলে সেটা হলো সত্যের ক্ষমতা। আর এই কেসের সত্যিটা সবাইকে চমকে দেওয়ার মতো ছিল। ডাক্তার সাহেব, আপনি বলতে পারবেন যে লোকজন হঠাৎ হার্ট অ্যাটাকে কেন মারা যাচ্ছে? এই উৎকর্ষের হাতে এই চিহ্নটা দেখছেন আপনারা? এদিকে আসুন, আর একটা জিনিস দেখাই। এই মহিলার হাতের এই চিহ্নটা দেখছেন? আমার মনে হচ্ছে এটা সুইয়ের চিহ্ন। হ্যাঁ, হতে পারে এটা কোনো ইনজেকশনের চিহ্ন, আর ইনজেকশনেই কিছু মিশিয়ে দিয়েছে, তার কারণে এটা হতে পারে। কিন্তু এখনো টেস্টের রিপোর্ট পাইনি, তাই পরিষ্কার করে বলা কিছু সম্ভব নয়। ডক্টর সাহেব, মার্কেটের মধ্যে কাউকে এইভাবে ইনজেকশন দেওয়াটা খুবই মুশকিলের। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। যেমন দেখো, এই চিহ্নটা দেখো, আর এদিকে এসো। এই চিহ্নটা দুজনের ক্ষেত্রেই দেখো। এটা ইনজেকশন নয়, কোনো পিন হতে পারে যার মধ্যে কোনো পয়জন দেওয়া আছে। সেক্ষেত্রে মানে হলো সেটা হার্টকে ক্ষতি করে, আর মানুষরা হার্ট অ্যাটাকের ফলে মারা যায়। দিস ইজ পসিবল, কিন্তু ফাইনাল আমরা তখনই দিতে পারবো যখন আমরা ফরেনসিক ল্যাবের রিপোর্ট পাবো। এসো, কমন। ইয়েস স্যার। স্যার, আমি তো প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে কেউ না কেউ এদের মার্ডার করছে। যেই করুক খুব সন্তর্পণে পিন ফুটিয়ে মারছে, আর পোস্টমর্টম রিপোর্টেও সেটা ধরা পড়ছে না। স্যার, কেউ এরকম র্যান্ডম মার্ডার কি করে করতে পারে? পুরো বার উৎকর্ষ ছাড়া আরো দুজনের প্রাণ গেছে। আমি তদন্ত করার পর এটা জানতে পারলাম এদের দুজনের মধ্যে কোনো কানেকশনই ছিল না স্যার। কিন্তু একটা ফ্যামিলিতে দুটো মৃত্যু, কিছু তো আছে যেটা কিছুই বুঝতে পারছি না। আমাদের সমস্ত অ্যাঙ্গেলগুলো খুঁটিয়ে দেখতে হবে। তুমি বরং একটা কাজ করো, ওদের পুরো ফ্যামিলির হিস্ট্রিটা আমার চাই, কিছুই ছাড়বে না। আমার Okay, sir. পূর্ণ বিশ্বাস যে ওই ফ্যামিলিগুলোর মধ্যেই কেউ না কেউ আছে যে এই কাজটা করছে। আমাদের খুব তাড়াতাড়ি তাকে ধরতে হবে যাতে ভয়ের পরিবেশটা শেষ হয়। ওকে স্যার। কিছু কি পেলে? হ্যাঁ স্যার, সবকটা মার্ডারের পিছনে কারণ এটাই স্যার। ওকে, আরে তুমি এই সময় কোথায় যাচ্ছ? এটা জরুরি কাজ আছে, এখনই ফিরে আসবো। কিন্তু বাবা, তুমি তো জানো এই রাস্তার ওই দিকটাতে। হ্যাঁ হ্যাঁ জানি, বললাম না তাড়াতাড়ি ফিরবো। স্যার, এই শিশিটা পেয়েছি সন্তোষের রুমে। আমার তো সন্দেহ হচ্ছে এটাই বিষ আছে। তোমার বাবা কোথায়?
বাবা তো এখন বাড়িতে নেই, কিন্তু বলে গেছেন যে তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু এখনো আসেননি। সন্তোষের মোবাইল ট্র্যাক করো, দেখো কোথায় আছে। ঠিক আছে স্যার। চলো। স্যার, এটা তো সুইয়ের চিহ্ন। সেম টেকনিকে মারা হয়েছে একে। মারা হয়েছে? আমি আমি বুঝতে পারছি না স্যার। সব বুঝতে পারবে। রতনকে কেন মেরেছে? এটা আপনি কি বলছেন স্যার? আমি কাউকে মারিনি। হ্যাঁ, পূরব রতনের থেকে কিছু টাকা ধার নিয়েছিল, আর সে টাকা ফেরত দেওয়ার জন্য ও আমাকে হুমকিও দিচ্ছিল। আর স্যার, কালই আমি জানতে পারলাম যে বাবা, তুমি এত চিন্তা করো না। কি করে শান্ত হব বল মা? তুই শুনিসনি ওই গুন্ডা কি বলে গেল? যদি ওকে আমরা টাকা না ফেরত দিই, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। ও এমনটা কিছু করবে না বাবা, আমি কথা বলবো ওর সাথে। আর ও তাছাড়া গুন্ডা নয়, আমরা দুজন দুজনকে ভালোবাসি। পূরব দাদা সবকিছু জানতো, কিন্তু দাদা বিয়ের জন্য অনুমতি দেয়নি। সরি বাবা, পূরব জানতো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি রতনের সঙ্গে ফোনে কথাও বলেছিলাম, আর ওকে বলেছিলাম ও যদি পূরবের টাকাটা ফেরত না নেয় তবে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। আর স্যারও আনন্দের সঙ্গে ব্যাপারটা মেনে নিয়েছিল। আমি তোর সঙ্গে দেখা করে আমার বাড়ির দলিল ফেরত দিতে এসেছিলাম। এই হলো তোমার বাড়ির পেপার। আমি আমার কথা ঠিক রেখেছি। এবার তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে নিজের কথা পূরণ করো। ব্যাস, আমি ওই দলিলগুলো দেখছিলাম, হঠাৎ পড়ে গেল আর মরে গেল স্যার। রতন, 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 কি হয়েছে তোমার? রতন, 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 রতন। দারুণ কাহিনী শুনিয়ে ফেলেছ, কিন্তু সত্য এটাই যে তোমার জুয়া খেলার নেশা আছে। 50 লাখ টাকা দেনা তোমার মাথায়। আমরা তোমার ওই বুকিকে গ্রেফতার করেছি, সেই সব বলে দিয়েছি। যখন তুমি এটা জানতে পেরেছো যে তোমার পরিবারের কেউ অথবা না তোমার বন্ধু ও টাকা দিতে প্রস্তুত, তাই তুমি উৎকর্ষ আর পূরবকে মেরে দিলে যাতে প্রপার্টি বেচে তুমি টাকা জোগাড় করতে পারো। পরে তুমি জানতে পারলে যে রতনের 90 লাখ টাকা লোন রয়েছে, অতএব তাকেও তুমি মারলে। এবার এটা আমাদের বলো যে বাকি দুটো মার্ডার তুমি কেন করলে? স্যার, একথা সত্যি যে আবার 60টা নেশা ছিল। এটাও সত্যি যে আমার মাথায় 50 লাখ টাকা দেনা। কিন্তু আমায় বিশ্বাস করুন স্যার, আমি কাউকে মারিনি। দুবার ডান্ডার ঘা খেলেই সব বেরিয়ে আসবে। আর শোনো, রতনের বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। কিন্তু স্যার আমি কিছু চলো, করিনি, চলো সত্যি বলছি। বলছি স্যার। স্যার, ডক্টর সন্তোষের কাছ থেকে যে বিষটা পেয়েছে আর উৎকর্ষের শরীরে যে বিষটা পেয়েছে, সেই দুটোকে ম্যাচ করার চেষ্টা করেছে, কিন্তু ম্যাচই হচ্ছে না স্যার। আমিও একটা ক্লু পেয়েছি। আমি নিমিষার সঙ্গে কথা বলেছি, তার বক্তব্য অনুযায়ী সে রতনকে খুব ভালোবাসতো। যখনই আমি দুজনের ফোন কলস রেকর্ড চেক করলাম, তখন একটা অদ্ভুত ব্যাপার জানতে পারলাম যে রতন অন্য একজন কারুর সঙ্গে খুব কথা বলতো। সেই মানুষটি কে হতে পারে? বাবা তোমায় মেরে ফেলেছে, এবার আমাকেও মেরে ফেলবে। আমায় ক্ষমা করে দিও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বৌদি, বৌদি প্লিজ যেও না। মেঘা বৌদি প্লিজ ওনাকে আটকাও না। যার please। যাওয়ার ইচ্ছা সে যাক, আমার তাতে কোনো অসুবিধে নেই।
আরে বাহ, তুমি তো আগে থেকেই যাবার জন্য প্রস্তুত, কিন্তু তুমি এখন সেখানেই যাবে যেখানে এই ব্যাগের আর প্রয়োজন পড়বে না। বুঝতে পেরেছো? এই পাশার দান, লুডোর দান, নানা চাল চেলে তুমি লোককে বোকা বানিয়েছো। সোজা ভাবে সব কথা বলবে, না স্বীকারোক্তির জন্য অন্য পন্থা নিতে হবে? আমি আর রতন দুজন দুজনকে খুব ভালোবাসতাম। পূরবকে নিয়ে তো আমার কোনো মাথা ব্যথাই ছিল না। আমার নজরে ছিল ওই উৎকর্ষ, এক নম্বরের জানোয়ার স্বামী, যে আমাকে সব সময় মারতো। পূরবের পরে যে লোকটা খুন হয়েছে, সে আর তার স্ত্রী সবসময় আমাদের দোকানে আসতো। যখন আমি জানতে পারলাম যে উনি কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করেন, তো ব্যাস, আমি ওনার সঙ্গে বন্ধুত্ব করলাম। বলেন। আপনি সূর্যবাবু তো, যিনি কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ। আসলে আমাদের পাড়ায় একটা অদ্ভুত জন্তু এসেছে, মাঝে মাঝে এই লোকজনকে কামড়ায়। আপনি প্লিজ এমন একটা কোনো ওষুধ দিন না, যেটা খুব তাড়াতাড়ি কাজ করবে। হ্যাঁ, আছে একটা বিষ। আমার কাছে এমন একটা বিষ আছে যেটা পিনে লাগিয়ে যাকেই ফটাবে তারই মৃত্যু হয়ে যাবে। তারপরে আর কি, একের পর এক খুন করতে শুরু করেছিলাম আমরা। সবার আগে আমরা ওই পূরবকে মেরেছি। আমি তো পূরবকে মারতে চাইনি, কিন্তু এই রতন বড্ড হিংসা করতো পূরবকে। কি হলো তোমার? আর তারপরে সেই লোকটাকেও আমি মেরে ফেলেছি, যার থেকে এই বিষ নিয়েছিলাম। আমার ভয় হচ্ছিল উনি যদি নিজের মুখ খোলেন তখন। আর তারপরে ছিল আমার স্বামীর পালা। ব্যাস, এইভাবে আমি একটার পর একটা খুন করে গেছি, যাতে সবকিছু এমনি ঘেঁটে যায় আর কেউ কিছু বুঝতেই না পারে। রতন তো সেই মহিলাকেও মেরে ফেলেছে। এমনিতেও আর কি বা করতে হতো, একটা পিনই তো ফোটাতে হতো যার মধ্যে বিষ থাকতো। তার মানে এইসব তুমি রতনের জন্য করেছো? তাহলে তুমি রতনকে কেন মারলে? ও এমনটা কিছু করবে না বাবা, আমি কথা বলবো ওর সাথে। আর ও তাছাড়া গুন্ডা নয়, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর কি করতাম স্যার, আমি আমার স্বামীর উপর যথেষ্ট বিরক্ত ছিলাম, একদম ভালো ছিলাম না। তুমি আর নিমিষে দুজন দুজনকে ভালোবাসো, বিয়ে করবে তোমরা। রতন বিয়ে তো আমরা করবো বলেছিলাম। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মানে আমি একটা বিধবাকে বিয়ে করব? আরে যে নিজের স্বামীরই হতে পারলো না, সে কি আমার ঘন্টা হবে নাকি?
তো তুমি আমার সাহায্য কেন করলে উৎকর্ষকে মারার জন্য? আরে বাবা দেখো, এই দুটো ভাই না আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দেখো, পূরবকে আমি এই জন্যই মারলাম কারণ আমার সাথে নিশারও দেখা করতেই দিত না, মাঝখানে চলে আসতো। আর উৎকর্ষকে এই জন্যই মারলাম যে কারণ আমি ওকে পছন্দই করতাম না। খেলা শেষ। আমি পুলিশকে গিয়ে সবকিছু বলে দেবো, সব বলে দেবো আমি। আচ্ছা, আর তারপর পুলিশ তোমার আদর আপ্যায়ন করবে। হ্যাঁ, জেলে যাবে তুমি, বুঝতে পারছো? আর এমনিতেও আর জেলে তোমার ইচ্ছেকে পূরণ করবে। হ্যাঁ, সেদিন আমি বাবাকে ফলো করেছিলাম। আমি জানতাম বাবা সেদিনকে রতনের সঙ্গে দেখা করতে নিশ্চয়ই যাবেন, তখন আমিও ওখানে গেলাম। এই হলো তোমার বাড়ির পেপার। আমি আমার কথা ঠিক রেখেছি। এবার তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে নিজের কথা পূরণ করো। আমি লুকিয়ে ওকে পিন দিয়ে আঘাত করি আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যাই। রতন, 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 কি হয়েছে তোমার? রতন, 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 রতন। নিজের ভালোবাসার জন্য এতগুলো নিরীহ লোককে তুমি মারলে, লজ্জা করছে না তোমার? ওকে তুলে নিয়ে চলো। চলো। এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে সুন্দর আর কিছুই নেই, কিন্তু এই ভালোবাসার নামেই অপরাধ করার মতো লোকেরও কোনো কমতি নেই। এটাকে কি আমরা ভালোবাসা বলতে পারি? যে আপনজনদের ক্ষতি করে, আপনজনদের আঘাত দেয়, কোনো রকম সংকোচ ছাড়াই কাউকে হত্যা করে। এই রকম সাংঘাতিক কাজ করা মানুষজন শুধুমাত্র বিকৃতির শিকার হয়, যেটাকে ভুল করে ভালোবাসা মনে করা হয়। যে সত্যিকারের ভালোবাসে সে অন্যের বেদনাকে অনুভব করে, সেটা বুঝতে পারে। আর এরকম মানুষরা জেনে শুনে অপরাধের রাস্তায় কোনোদিন হাঁটতে পারে না। ভালোবাসায় কখনো বাধা দেওয়া উচিত নয়, কিন্তু এটাও সমানভাবে জরুরি যে যাকে আমরা ভালোবাসি সেই ব্যক্তি যেন ভালো হয়। ভালোবাসা, আকর্ষণ আর বিকৃতির পার্থক্যকে বুঝুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।